পিএসজির সোনার দিন শেষ। এমবাপ্পেকে ছাড়া এই দলটা কি করবে? টাকা দিয়ে গড়া সাম্রাজ্যের পতন বোধহয় শুরু হয়ে গেল। ২০২৪ সাল, প্যারিস সেন্ট জার্মেন। একসময় এই দলটাই ছিল ফুটবল বিশ্বের সবচেয়ে আলোচিত, সবচেয়ে দামি এক প্রকল্প। কিন্তু মেসি, নেইমার আর সর্বশেষ কিলিয়ান এমবাপ্পে চলে যাওয়ার পর ক্লাবটা যেন নিজের পরিচয়টা হারিয়ে ফেলেছিল। গোটা ফুটবল বিশ্ব তখন তাদের পতনের গল্প লেখার জন্য প্রস্তুত। সবাই ধরে নিয়েছিল পেট্রোডলারের এই ঝকঝকে স্বপ্নযাত্রা হয়তো চ্যাম্পিয়ন্স লিগ না ছুঁয়েই শেষ হয়ে যাবে। কিন্তু তারা যা দেখেছিল সেটা গল্পের শেষ ছিল না, ছিল এক নতুন শুরুর আগে নিস্তব্ধতা। পর্দার আড়ালে প্যারিসের ট্রেনিং গ্রাউন্ডে লেখা ছিল ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এক কামব্যাকের গল্প। তারকাদের ছায়া থেকে বেরিয়ে একটা টিম হিসেবে নিজেদের খুঁজে পাওয়ার গল্প। এটা সেই অজানা ইতিহাস যেখানে প্রথম থেকেই জন্ম নিয়েছিল এক অদম্য শক্তি। এই বিপ্লবের কেন্দ্রে ছিলেন একজনই, লুইস এনরিকে। প্রথম মৌসুমেই তিনি ক্লাবকে বুঝেছেন, দলের দুর্বলতাকে চিনেছেন। কিন্তু আসল পরীক্ষাটা ছিল ২০২৪-২৫ মৌসুমে। এমবাপ্পের মতো মহাতারকাকে ছাড়া পিএসজি কিভাবে খেলবে? এই প্রশ্নের উত্তরে তিনি পুরো দলটাকেই নতুন করে সাজিয়ে ফেললেন। তার দর্শন ছিল পরিষ্কার, একজন খেলোয়াড়ের ওপর ভরসা নয়, বরং এমন একটা সম্মিলিত শক্তি তৈরি করতে হবে যা প্রতিপক্ষের কাছে হয়ে উঠবে ভয়ঙ্কর। এই দর্শনের উপর ভিত্তি করে দলে এলেন কিছু নতুন মুখ। তারা হয়তো সুপারস্টার নন, কিন্তু জয়ের জন্য ছিলেন ক্ষুধার্ত। পর্তুগাল থেকে মাঝমাঠের দখল নিতে এলেন ওয়াও নেভেস। যার অক্লান্ত দৌড় আর প্লে মেকিং ক্লাবের নতুন ইঞ্জিন শক্তি যোগালো। ফ্রাঙ্কফুর্ট থেকে আসা উইলিয়ান পাসো রক্ষণে যোগ করলেন নির্ভরতা। তবে সবচেয়ে বড় চমক ছিল রেন থেকে আসা তরুণ প্রতিভা ডিজের দুও। লুইস এনরিকের এই তরুণদের ওপর ভরসা রাখলেন। তিনি এমন একটা দল গড়েছিলেন যেখানে অভিজ্ঞতা আর তারুণের মিশ্রণে ছিল নিখুঁত, যেখানে আশরাফ হাকিমি, মার্কিনুস, নুনো মেন্ডিসের মতো অভিজ্ঞতার পাশে নিজেদের প্রমাণ করতে মুখে ছিলেন ওয়ারেন জায়ের, এমেরি, সেনি মালোর মতো ক্লাবে নিজের একাডেমি থেকে উঠে আসা তরুণ তুর্কিরা। কিন্তু এই নতুন শুরুর রাস্তাটা একেবারেই সহজ ছিল না। মৌসুমের শুরুতে নতুন কৌশলের সাথে মানিয়ে নিতে বেশ হিমশিম খাচ্ছিল দলটি। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বেই হোঁচট খেতে হলো। জিরোনের মতো দলের বিপক্ষে কঠিন লড়াই বুঝিয়ে দিচ্ছিল পথটা কতটা কঠিন হবে। মিডিয়ার সমালোচনার আর সমর্থকদের অবিশ্বাস তখন তুঙ্গে। প্রশ্ন উঠতে শুরু করেছিল, এনরিকের এই প্রজেক্ট কি আসলেই সফল হবে? তবে নকআউটের পর্বে দলটি নিজেদের গুছিয়ে নিতে শুরু করে। রাউন্ড অফ 16-এ তারা প্রতিপক্ষ হিসেবে পায় বায়ার্ন মিউনিখকে। কঠিন লড়াইয়ের পর তাদের হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় পিএসজি। এই জয়গুলো দলের আত্মবিশ্বাসটা অনেকটা বাড়িয়ে দেয়। আর সেই আত্মবিশ্বাসের প্রতিফলন দেখা গেল কোয়ার্টার ফাইনালে অ্যাস্টন ভিলার বিপক্ষে। এরপর সেমিফাইনালে আর্সেনালকে হারিয়ে দলটি পৌঁছে যায় স্বপ্নের ফাইনালে। প্রতিটি ম্যাচে তাদের খেলা আরও গোছানো হচ্ছিল। বিতিনা মাঝমাঠে একজন জেনারেলের মতো খেলা নিয়ন্ত্রণ করছিলেন, আর আক্রমণ ভাগকে ওসমান দেমবেলে।
ডেজিয়ার দুও ব্রানলি বার্কোলার বোঝাপড়া অপ্রতিরোধ্য হয়ে উঠছিল। লুইস এনরিকের এই কৌশল অবশেষে তার সেরা রূপ পাচ্ছিল। তারা আর শুধু প্রতিভাবান খেলার সমষ্টি ছিল না, তারা হয়ে উঠেছিল ইউরোপের অন্যতম ভয়ঙ্কর একটি দল। এরপর এলো সেই ঐতিহাসিক রাত, মিউনিকের ফাইনালে প্রতিপক্ষ ইটালিয়ান জায়ান্ট ইন্টার মিলান, যাদের রক্ষণ ভাঙা প্রায় অসম্ভব বলে ধরা হতো। কিন্তু সেদিন বিশ্ব এক অন্য পিএসজিকে দেখল। ম্যাচের শুরু থেকেই এনরিকের শিষ্যরা যে ভয়ঙ্কর সুন্দর ফুটবল খেলতে শুরু করলো, তার জন্য ইন্টার মিলান একদমই প্রস্তুত ছিল না। পিএসজির হাই প্রেসিং, দ্রুত গতির পাসিং আর খেলোয়াড়দের ক্রমাগত জায়গা পরিবর্তনের ইন্টারের রক্ষণভাগ দিশেহারা হয়ে পড়ে। ফলাফল ফুটবল বিশ্বকে স্তব্ধ করে দিয়ে ইন্টার মিলানকে 5-0 গোলে উড়িয়ে দিল পিএসজি। এই জয়টা ছিল চ্যাম্পিয়ন্স লিগের সর্বকালের সর্বোচ্চ ব্যবধানের জয়। এটা শুধু একটা জয় ছিল না, এটা ছিল একটা বার্তা, একটা ঘোষণা। পিএসজির নতুন যুগ এসে গেছে। পুরো টুর্নামেন্টের অসাধারণ খেলার জন্য উসমান দেমবেলে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় এবং দিজের দুও সেরা তরুণ খেলোয়াড় পুরস্কার জেতেন। বছরের পর বছর কোটি কোটি ইউরো খরচ করে প্যারিসের যে স্বপ্ন দেখেছিল, যাদের ওপরও হয়তো অনেকে বাজি ধরেননি, তারা ফ্রান্সের দ্বিতীয় ক্লাব হিসাবে চ্যাম্পিয়ন্স লিগ জিতল এবং প্রথম ফরাসি ক্লাব হিসাবে কন্টিনেন্টাল ট্রেবল জয়ের ইতিহাস গড়ল। চ্যাম্পিয়ন্স লিগ জয় ছিল এই দলের যাত্রার সবচেয়ে গৌরবময় মুহূর্ত। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। এই জয় তাদের এনে দেয় আরও বড় মঞ্চে খেলার সুযোগ। নতুন ফরম্যাটে ফিফা ক্লাব বিশ্বকাপ, সেখানেও তাদের জয়যাত্রা চলতে থাকে। সেমিফাইনালে তারা কিলিয়ান এমবাপ্পের নতুন ক্লাব রিয়াল মাদ্রিদকে 4-0 গোলে বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনালে ওঠে। এই মুহূর্তে যখন ভিডিওটি তৈরি হচ্ছে, 2025 সালের ক্লাব বিশ্বকাপটি শেষ হয়ে গেছে। ফাইনালে প্রতিপক্ষ ছিল আরেক ইংলিশ পরাশক্তি চেলসি, কিন্তু টেবল জয়ের স্বপ্নভঙ্গ করে পিএসজিকে 3-0 গোলে হারিয়ে দেয় চেলসি। সেই ফাইনালের ফল হতাশ হলেও একটা কথা পরিষ্কার, পিএসজি তাদের পুনর্জন্মর গল্পটা লিখে ফেলেছে। তারা প্রমাণ করেছে একটি ক্লাব শুধু তারকা দিয়ে হয় না, ক্লাব তৈরি হয় একটা দলগত সত্তা, একটা দর্শন আর হার না মানা মানসিকতা দিয়ে। লুইস এনরিকের নেতৃত্বে এই দলটি দেখিয়েছে কিভাবে পতনের ছাই থেকে ফিনিক্স পাখির মতো জেগে উঠতে হয়। মেসি, নেইমার, এমবাপ্পের যুগ যদি পিএসজির উত্থানের গল্প হয়, তবে 2024-25 সাল হলো তাদের পুনর্জন্মের গল্প, যে গল্প আগামী বহু বছর ফুটবল প্রেমীদের অনুপ্রেরণা দেবে। পিএসজির এই অবিশ্বাস্য প্রত্যাবর্তন নিয়ে আপনার কি মনে হয়? লুইস এনরিকের এই দলটি কি পারবে আগামী মৌসুমে নিজেদের শ্রেষ্ঠ ধরে রাখতে? আপনার মতামত আমাদের জানান নিচের কমেন্ট সেকশনে। ফুটবলের এমন আরও অজানা অনুপ্রেরণার গল্প আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল আইকনটি প্রেস করে দিয়ে যাতে আমাদের পরের ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। দেখার জন্য ধন্যবাদ। আবার দেখাবে ফুটবলের নতুন কোনো গল্প নিয়ে।